আমার ছোট ভাই আজকের ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, অনেক কাজ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এমন একটা প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর এবং খুদ সভাপতি তারাই যদি না আসে এবং দেরি করে আসে, প্রতিবন্ধীদের তো বাণী নিভৃতে কাঁদবে, এটাই স্বাভাবিক। আমি আপনাদেরকে প্রতিবন্ধী বলতে চাই না, আমি আপনাদেরকে বলতে চাই অদম্য মেধাবী। আপনারা যে মেধার স্বাক্ষর রেখেছেন, আপনাদের যেই কাজের প্রতি ডেডিকেশন এবং আপনাদের মেধার স্বাক্ষর রেখে আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে পড়াশোনা করছেন। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। বিএনপির নীলোফার চৌধুরী মনি আপা খুব চমৎকারভাবে বিএনপির চিন্তা ভাবনাগুলো তিনি শেয়ার করেছেন। আপনারা আপনাদের নিজেদের রক্ষা করার জন্য 5টা অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই জায়গাগুলো সমানভাবে পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। এবং তিনি বলছেন সমান অধিকার, যেমন প্রতিবন্ধী তেমন অপ্রতিবন্ধী সবাই একই সমান সুযোগ পাক, বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে, আমরা এটাই প্রত্যাশা করি। আমরা সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। সমান অধিকার দিয়ে কি করবো? একজন যে সুস্থ আবার যে একজন অদম্য মেধাবী, তার দুজনের মধ্যে তো সমান অধিকার দিয়ে লাভ নাই। আমার অধিকার নিশ্চিত করা, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং আমার সব ধরনের অধিকার নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব, প্রতিষ্ঠানের দায়িত্ব। সেই ন্যায্য অধিকার নিশ্চিত করাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ। যারা সামনে ক্ষমতায় যাবে তারা সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবে। আমার সমান অধিকারের দরকার নাই। সেইখানে যে দল ক্ষমতায় আসবে তাদের কাছে আমিও এই এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসেবে আমিও সমস্ত প্রতিবন্ধীদের একজন হয়ে আমিও কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে আপনাদের জন্য যুদ্ধ করব। আমি যে দল থেকে এসেছি, আমি যে দল ধারণ করি, সেই দলের চেয়ারম্যানের নাম হচ্ছে জনাব তারেক রহমান। আপনারা জানেন উনি 14ই ডিসেম্বর 2024 সালে গণ অভ্যুত্থানের পরে যখন উনি কথা বলতে পেরেছিলেন সমস্ত বাংলাদেশে, এই কথাটা বলার আগে আমি আরেকটু বলতে চাই যে যারা জন্মগত প্রতিবন্ধী আমাদের ভাই বোনেরা, বুদ্ধি প্রতিবন্ধী আমাদের ভাই বোনেরা, সেই সাথে 24-এ যারা নতুন করে প্রতিবন্ধী হয়েছে, প্রত্যেকের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা। সেই গণ অভ্যুত্থানের পরে জনাব তারেক রহমান সাহেব যখন প্রতিবন্ধীদের নিয়ে 24শে ডিসেম্বর 2024 একটা বক্তব্য রেখেছিলেন, সেখানে উনি বলেছিলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, ভাই হিসেবে আমি আপনাদের সাথে কথা বলছি। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারের অংশ, আপনারা আমাদের প্রেরণার উৎস, আপনাদের অনুভূতিগুলোকে আমি শ্রদ্ধা জানাই। প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণিত হয়। এই যে প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণিত হয়, এই জায়গাটায় আমরা কোনো প্রতিবন্ধী খুঁজতে চাই না, আমরা মেধাবীদের খুঁজে বের করতে চাই। আমি একজন রাজনীতির কর্মী হিসেবে প্রতিশ্রুতি দিতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। বিএনপি আপনাদের পাশে থাকবে। চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা, স্পেশাল ব্যবস্থাটা করতে আমরা কাজ করব। আপনাদের অধিকার রক্ষায় আমাদের চেষ্টা থাকবে, যে আর ভিত্তি হবে অর্থনৈতিক সক্ষমতা। আমি বক্তব্যটা থেকে কিছু কিছু অংশ পড়ে আপনাদেরকে জানান দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীত প্রতিবন্ধীদের সাথে ছিল, সেই অতীতের কথা অনুযায়ী প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করেছিল 2001 সাল থেকে। পরবর্তীতে একটা ফ্যাসিস্ট যখন আসলো, সেই ভাতাগুলো কিন্তু তারা লুটে পুটে খেয়েছে বাংলাদেশে। আগামী দিনে যাতে এটা কোনোভাবেই না হতে পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতন্ত্র প্রহরীর মতো আপনাদের সাথে থাকবে। প্রিয় বন্ধুরা, 27 অনুচ্ছেদ বলে সকল নাগরিক সমানভাবে আইনের দৃষ্টিতে, এবং 28-এ যেটা বলা হয় সেটা কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদান করবে না। সেই জায়গা থেকে আমি বলতে চাই, অবশ্যই প্রত্যেকটা প্রতিবন্ধীর, যদি সে বুদ্ধি প্রতিবন্ধী না হয়,
স্পেশাল বিসিএস এর অধিকার সবার আছে। শুধুমাত্র স্পেশাল বিসিএস না, আমি আবারও বলছি, সাধারণ বিসিএস এ পরীক্ষা দেওয়ার অধিকারও প্রত্যেকটা, একমাত্র বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া প্রত্যেকের আছে। আমরা আপনাদের, একটা কথা বলে মানুষ যে বাচ্চা হয়ে না কাঁদলে মায়েও দুধ দেয় না। আপনাদেরকেই কিন্তু কাঁদতে হবে, আপনাদেরকেই বলতে হবে। যে জাতি নিজের মঙ্গল করে না সেই জাতির কখনো মঙ্গল হয় না। আপনাদেরকেই, আমি যতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে এসেছি তার সিংহভাগ আমি দেখেছি, আমি যখন স্টাডি করেছি তখন থেকে এখন পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধীরা এগিয়ে আছে। আমরা কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের মতো অন্যান্য প্রতিবন্ধীদের কথাও শুনতে চাই, তাদের হয়েও কাজ করতে চাই, তাদের জন্যও কাজ করতে চাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমি না বলে পারছি না, আমি আমার ছোট ভাই আজকের ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ অনেক কাজ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এমন একটা প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর এবং খুদ সভাপতি তারাই যদি না আসে এবং দেরি করে আসে, প্রতিবন্ধীদের তো বাণী নিভৃতে কাঁদবে, এটাই স্বাভাবিক। আমাদের এই সন্তানরা হচ্ছে পিছিয়ে পড়া সন্তান, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য শুধু 10টা আমরা শর্ত দিব, সেই শর্ত পালনের মতো কিন্তু আমাদের কাজ করতে হবে, যোগ্যতা থাকতে হবে, কাজ ছিনিয়ে আনতে হবে। সেই ছিনিয়ে আনাটা কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শিখেছি যুগে যুগে। যেমন 90-তে শিখেছি, তেমন 52-তে শিখেছি, তেমন 71-এ শিখেছি এবং সর্বশেষ 24-এ শিখেছি। সেই 24 কিন্তু খুব বেশি দিন হয় নাই, গত হয়েছে, এখনও 24 তরতাজা। সেই তরতাজায় যদি তাওয়া গরম থাকতেই কিন্তু সব অধিকার আদায় করতে হয়। সেই তাওয়া গরম থাকতেই আমি প্রতিবন্ধীদের একজন হয়ে বলছি, আপনাদের একজন বোন হয়ে বলছি, আপনারা আপনাদের নিজেদের রক্ষা করার জন্য নিজেদের 5টা অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই জায়গাগুলো পাওয়ার জন্য, সমানভাবে পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। যেমন প্রতিবন্ধী তেমন অপ্রতিবন্ধী সবাই একই সমান সুযোগ পাক, বাংলাদেশ সেইভাবে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে, আমরা এটাই প্রত্যাশা করি। আজকে আমরা বলতে চাই যে আপনারা যেমন দৃষ্টি প্রতিবন্ধীদের ককাস আছে, আপনাদের ককাসটাকেও সিরিয়াস এগিয়ে নিয়ে যান। সেই সিরিয়াস এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যদি ককাস থাকে, সেই ককাস কিন্তু প্রত্যেকটা দলের সাথে পরবর্তীতে কাজ করতে পারবেন। প্রত্যেকটা, আমি এইখানে আরেকটা কথা বলছি, রাজনৈতিক ব্যক্তিদের অত দোষও দেওয়া যাবে না, কারণ তারা অনেক রকম কাজ নিয়ে থাকে। আপনাদের কাজটা আপনাদেরকেই আদায় করতে হবে। সেই আদায় করার জন্য এই যে নির্বাচনী প্রতিশ্রুতির পর ওনাদের কিন্তু মনে নাও থাকতে পারে, যদি আপনারা মনে না করিয়ে দেন। আপনারা আপনাদের বিসিএসের লক্ষ্যে, আপনারা আপনাদের স্পেশাল বিসিএসের লক্ষ্যে, আপনারা আপনাদের সমস্ত চাকরির লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন, তাদের কাছ থেকে আদায় করবেন, আমরা এই প্রত্যাশা করছি। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে শুধুমাত্র ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দিকে তাকালে হবে না, নারী ও শিশু মন্ত্রণালয়, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রতিবন্ধীর বাস কিন্তু ওই শিশু থেকেই আসে, জন্মের পরে থেকে, একটা নারীর গর্ভে থেকে। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে তার সবচেয়ে কম বরাদ্দ হয় নারী ও শিশু মন্ত্রণালয়। সেই নারীও নিজেই চলতে পারে না, সেইখানে প্রতিবন্ধীকে কিভাবে সহায়তা করবে? সেই জায়গায় আগামী সরকারের বাজেটের দিকেও আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। সে প্রত্যেকটা সেক্টরে আপনাদের বলতে হবে, প্রতিবন্ধী যেমন যে কোনো মা বাবার গর্ভে জন্মগ্রহণ করতে পারে, ঠিক প্রতিবন্ধী প্রত্যেকটা সেক্টরে প্রতিবন্ধীর একটা অধিকার থাকতে পারে। শুধু থাকতে পারে এটা না, অধিকার থাকবে। এই কথাটা আমি বলতে চাই। পাশাপাশি আমি বলতে চাই যে আপনার মনসুর আহমেদ চৌধুরী আমাদের একজন বক্তা, প্রতিবন্ধী, উনি অনেকটা পাথেয় প্রতিবন্ধীদের, কারণ উনি অনেকটা নিজে থেকে উপরে উঠে গিয়েছেন চেষ্টা করে। ওনাদেরও কিন্তু পরামর্শ এবং এই অধিকার আদায়ের জন্য তার অনুজদের জন্য সোচ্চার থাকতে হবে। সেই প্রত্যেকেই আমরা আপনাদের জন্য সোচ্চার থাকব, তবে আপনাদেরকেই বলতে হবে। আমি কিন্তু আসতাম না, আমি আপনাদের
এই যে আন্তরিকতা, এই যে খোঁজ নেওয়া, এবং আমি বলেছি আগেও যে প্রতিবন্ধীদের প্রতি আমার একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা থেকে আমি এসেছি। কিন্তু আমি তো সবসময় একই চিন্তার মধ্যে থাকতে পারি না। সো আপনাকে আপনার অধিকারটা আদায় করে নিতে হবে। সেই অধিকার আদায়ের লক্ষ্যে আসুন আপনি, আমি, আমরা সবাই একসাথে একযোগে কাজ করি। এইখানে কোনো দল আলাদা হতে পারে না, সবগুলো দল এক। তবে হ্যাঁ, অবশ্যই ফ্যাসিস্টের বিপক্ষের দল সবগুলো আমরা একযোগে আগামীতে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। একটা আমাদের ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সময় উপযোগী আলোচনা। তো আমাদের দেশে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার জন্য একটি অত্যন্ত চমৎকার আইন আছে 2013, কিন্তু সমস্যা হচ্ছে এটা বাস্তবায়নের কোনো পদক্ষেপ নাই এবং বাস্তবায়িত হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে, যদি নির্বাচনী ইশতেহারে বিভিন্ন দলের এই যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা যদি এটা অন্তর্ভুক্ত করতে পারি, তো সেই ব্যাপারে সবচেয়ে ভাইটালভাবে এটা করা যায় যদি যে আইনের বাস্তবায়নের জন্য আইনের বাস্তবায়ন করা হবে, বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, এই ধরনের কিছু যদি ইশতেহারে আনা যায় সেটা অত্যন্ত ইফেক্টিভলি করা যাবে। যেমন এই আইনে বিভিন্ন বিষয় অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে, তো সেগুলো আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করতে চাই সংক্ষেপে। যেমন প্রথমত হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ প্রতিবন্ধীদের। তো সেক্ষেত্রে যে ভোটের একদম এখানে স্পষ্ট অঙ্গীকার থাকতে হবে যে যেমন ভোটের সময় যে প্রবেশাধিকার সহজভাবে যারা প্রবেশ করতে পারে, যাতে ভোটের যে ব্যালট প্রতিবন্ধীদের জন্য ব্যালট যেমন ব্রেইল পদ্ধতির বা স্পেশাল সহজপাঠ্য ব্যালট বা ব্রেইল ব্যালট রাখার একটা বিধান, এইটা একটা ব্যবস্থার ইশতেহারে এটা অন্তর্ভুক্তি থাকা প্রয়োজন। তাদের খুব সহজভাবে ভোট কেন্দ্রে পৌঁছানো এবং পরিবেশ বান্ধব পরিবেশ, এই জিনিসগুলো এবং থাকা উচিত। এবং আমাদের যে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিবন্ধী বান্ধব শিক্ষা পদ্ধতি, প্রশিক্ষিত শিক্ষক, প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস, সব কিছুর এই জিনিসগুলো আসলে খুব ইশতেহারে থাকাটা খুব জরুরি। কর্মক্ষেত্রে সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে একটা সাময়িকভাবে একটা কোটার ব্যবস্থা রাখা যেতে পারে। এবং যেমন এই যে প্রণোদনা দেয়া হয় ব্যবসায়ীদের, প্রাইভেট সেক্টরে বিভিন্ন কোম্পানিতে তারা কি পরিমাণ, যেমন যেসব জায়গায় একটা প্রতিবন্ধীদের কর্মক্ষেত্র নিয়োগকর্তাদেরকে নিয়োগ দেওয়ার কারণে প্রণোদনা দেয়া যেতে পারে, এটা একটা বিষয়। তারপর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর সব স্বাস্থ্যগত এবং সামাজিক যে সুরক্ষা, সেক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে তারপর পুনর্বাসন, তাদের সহায়ক উপকরণ, মানসিক স্বাস্থ্যসেবা, এই জিনিসগুলোর আসলে অন্তর্ভুক্তি থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা যেটা বাস্তবায়নের জন্য বাজেট তদারকি, এই জিনিসগুলো খুব ইফেক্টিভলি আসা উচিত। তো আসলে যদি এই অধিকারগুলো আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে, সব খুব স্পেসিফিকলি বলা আছে, এই জিনিসগুলো যদি ইশতেহারে উঠে আসে যে বাস্তবায়নের উদ্যোগ থাকবে আইনে যেসব বলা আছে বা এইগুলো, তাহলে আমার মনে হয় আমরা একটি সুন্দর নতুন আগামী আমাদের সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো, যেখানে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে এবং যেখানে আমাদের প্রতিবন্ধীদের রাইট সুনিশ্চিত করা হবে। তো আমি বক্তব্য বেশি বাড়াবো না, কে আছেন এখানে। তো আমার যেটা আবেদন থাকবে সবার কাছে যে আমরা আসলে সম্মিলিতভাবে সবাই মিলে যে যার জায়গায় যেখানে আছি, এই যে আমাদের মনি আপা আছেন, উনি তো আগেও পার্লামেন্টেরিয়ান ছিলেন, এখনও যাবেন আশা করি আমরা। এবং আমরা যারা এগুলো কাজ করছি ওনাদের কিন্তু অনেক ভোকাল, যেমন আপা যেটা একজন বক্তা বলেছিলেন
যে প্রতিবন্ধীদের জন্য যদি একটি বিশেষ রাখা হয় সংসদীয় কমিটি, সেখান থেকে কিন্তু এটা খুবই একটা ইফেক্টিভ বিষয় হবে। আমরা আশা করি ভবিষ্যতে এটা প্রপোজ করবেন, আই বিলিভ ইট। সেই ক্ষেত্রে আমাদের এই ইচ্ছাগুলো এবং আইনের যে একটা আইন করা মানে কি, একটা আইন মানে হচ্ছে সরকার কিন্তু সেটা বাস্তবায়নে প্রতিশ্রুতবদ্ধ, সেটা বাস্তবায়নের জন্য অনেক ইফেক্টিভলি কাজ করা যাবে। তো আমি সবার জন্য শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মূলত নুসরাত জাহান তামা ফাউন্ডেশনে একটু সংক্ষিপ্ত বিবরণী আমি দিতে চাই। তারা এই ধরনের কার্যক্রম করে আসছে বিভিন্ন সময়। নুসরাত জাহান তামা ফাউন্ডেশন মূলত আমার বন্ধু ও জয়েন্ট সেক্রেটারি খাদ্য মন্ত্রণালয় কামরুল ইসলাম চৌধুরী প্রয়াত স্ত্রীর নামে আর কি এই প্রতিষ্ঠানটি, সামাজিক সংগঠনটা আমরা চালাচ্ছি। এটা হলো 2004 সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন। সূচনা লগ্ন থেকেই সমাজের অবহেলিত জনগোষ্ঠী, বিশেষ করে এতিম, দুস্থ ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি মাসে 3000 টাকা শিক্ষাবৃত্তি, প্রতি বছর কোরবানির পশু এতিমখানায় দান, দুস্থ রোগীদের কল্যাণে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে 10টি ডাস্টবিন ও 5টি সিলিং ফ্যান সহ অনুদান ও দৃষ্টি প্রতিবন্ধীদের 6 জন শিক্ষার্থীদের মাঝে স্বল্পমূল্যে ল্যাপটপ। তারপরে হলো মাস্তুল ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন ছিন্নমূলদের বিভিন্ন সময় ইফতারের আয়োজন করে থাকি বিভিন্ন এতিমখানায়। এবং আরেকটি ব্যাপার হলো যে এখানে আমরা গত বছর হলো দৃষ্টি প্রতিবন্ধী 6 জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ কার্যক্রম প্রদান করেছিলাম। মূলত প্রয়াত নুসরাত জাহান তমা আর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পারিবারিক এবং বন্ধু উদ্যোগে সীমিত পরিসরে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। ডাকসুর এই উদ্যোগে সামিল হতে পারে আমরা গর্ববোধ করছি। আর এই সুযোগ প্রদানের জন্য ডাকসু সদস্য রাইসুল সহ সকলের প্রতি, উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রকাশ করছি। এবং আমরা চাচ্ছি যে ওরা যে প্রস্তাবনাগুলো দিয়েছে আজকের প্রোগ্রামের, এটা প্রতিবন্ধী জনগোষ্ঠী জীবনমান উন্নয়নের ডাকসু প্রস্তাব এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে ওদের যে প্রস্তাবগুলা, আপনারা যারা পলিটিক্যাল পার্টি আছেন, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা আমরা আশা করি এই প্রস্তাবগুলো ইমপ্লিমেন্ট করবেন এবং এদেরকে সার্বিক সহযোগিতা করবেন, ওদের পাশে দাঁড়াবেন। এটাই আমাদের মূল বক্তব্য এবং প্রত্যাশা। আশা করছি যে যারা এই ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকবেন তারা এটা যথাযথভাবে পালন করবেন আর কি, এদের প্রতি পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।